নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় জোর। বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে এমপিদের আনুষ্ঠানিকতা, বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের চমক থাকছে মন্ত্রিসভায়। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনায় গণতন্ত্র শক্তিশালী করার আশা আমিরের। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। প্রতিযোগিতামূলক হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ভোট পর্যবেক্ষণের পর জানালো ইইউ, শান্তিপূর্ণভাবে দলগুলো জয় পরাজয় মেনে নেয় প্রশংসা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপদ দেশ গঠনে চাইলেন সব দল মতের সহযোগিতা। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান হুঁশিয়ার করেন, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2/3 বেশি আসন নিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয়। দীর্ঘ 2 দশক সংগ্রামের পর ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সদ্য বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়। তারেক রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের মানুষের। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নিজ দলের নেতাকর্মী সহ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগকে সম্মান জানান তারেক রহমান। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনায় সব দল ও মতের মানুষের সহযোগিতা চান তারেক রহমান। বলেন, এবার জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। নির্বাচন অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নোট অফ ডিসেন্ট সহ সই করা জুলাই সনদ বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারেক রহমান। কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান বলেন, কোনো অন্যায় বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। জানান, সবার জন্য আইন হবে সমান। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, নির্বাচনে জিততে জনগণের মন জয় করাই ছিল বিএনপির মূল লক্ষ্য। আওয়ামী লীগ ইস্যুতেও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থ রক্ষা করাই হবে সব দেশের সাথে সম্পর্ক। 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবন নয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার শপথ আয়োজনে অংশ নেবেন প্রায় 1000 অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুত সহ চলছে সার্বিক প্রস্তুতি। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের 297টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে গেজেটে। সুশাসন প্রতিষ্ঠা করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চৌকস মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভায় থাকবে চমক। শনিবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে যোগ দিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা আরও জানান, চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিরাই স্থান পাবেন মন্ত্রিসভায়। 2/3 বেশি আসনে জয়ী হয়ে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিসভায় কারা আসছেন তা নিয়ে আগ্রহ সব মহলে। অবশ্যই চমক থাকবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছিল, বিএনপির মধ্যে সেই পরিবর্তন পূরণের একটা সম্ভাবনা দেখে বিএনপিকে বিজয়ী করেছে। বিএনপি আগামী দিনের সরকার হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। যেমন উপযোগী সরকার দরকার, যেমন যোগ্য এবং অভিজ্ঞ সরকার দরকার, আমার ধারণা সেরকম সরকার হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানান, মন্ত্রিসভায় থাকবে নবীন ও প্রবীণের সমন্বয়। নিশ্চয়ই এমন একটি চৌকস মন্ত্রিসভা হবে যেটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের নেতৃত্ব দিবে এবং দেশের মানুষের সেবা করবে। বিএনপি মহাসচিব জানান, চমক থাকবে তারেক রহমানের মন্ত্রিসভায়। এটা বড় মুশকিল, এখন এই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। সোমবার সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কেমন হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা তা নিয়ে চলছে নানা জল্পনা। সামনে আসছে অনেকের নাম। ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাবী প্রধানমন্ত্রীর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা সব মহলে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খানদের মতন প্রবীণ নেতারা মন্ত্রিসভায় থাকবেন নাকি তাদের কেউ বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হবেন তা নিয়ে আছে জল্পনা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেনকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। 2001 থেকে 6 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আনম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়ও। আলোচনায় আছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ডক্টর রেজা কিবরিয়া। জোট সঙ্গীদের মধ্য থেকে আলোচনায় আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নূর। নতুন সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে থাকতে পারেন বিএনপির এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী। নতুন ক্যাবিনেটের সম্ভাব্য টেকনোক্র্যাট সদস্য হিসেবে আলোচনায় AKM ওয়াহিদুজ্জামান, হুমায়ুন কবির, মাহাদি আমিন। পরবর্তী সংসদের স্পিকার হিসেবে শোনা যাচ্ছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সন্ধ্যা 7টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন তারেক রহমান। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামায়াত। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং নাগরিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে তার দল। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, অংশগ্রহণমূলক এমন নির্বাচনের দাবিতেই দীর্ঘ 1.5 দশক রাজনৈতিক লড়াই করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। হিসেব অনুযায়ী নির্বাচনে 68 আসনে জয়ী হয়েছে দলটির প্রার্থীরা। মোট 77 আসনে বিজয় লাভ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনী ফলাফল প্রকাশের পর সময় সংবাদের মুখোমুখি হন জামায়াত আমির। জানান, দল নিয়ে তার আগামী দিনের পরিকল্পনার কথা। বলেন, জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী করবে গণতন্ত্র। যেহেতু আমাদের সরকার গঠনের এবার অন্তত সে সম্ভাবনা নাই, সবাই বুঝতেছি। রেজাল্টের রক্তকরণ হচ্ছে, জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, কিন্তু ফল চলে গেছে অন্যদিকে। এটা তো একেবারেই পরিষ্কার। দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি যে যেটুকু আমরা পেয়েছি এইটা দিয়ে আমরা দেশের সেবা করতে পারবো এবং উদাহরণ আমরা সেট করতে পারবো। তাতে জনগণ বুঝতে পারবে যে সত্যিকার অর্থে কাদের প্রয়োজন তাদের জন্য। জামাত হবে বিবেক পরিচালিত বিরোধী দল, জামাত হবে জনবান্ধব বিরোধী দল, জামাত হবে দেশপ্রেমিক বিরোধী দল। আমরা দেশের স্বার্থে যদি সরকার কোনো উদ্যোগ নেয় আমরা সমর্থন করব। আবার যদি দেশ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, আমরা কোনোদিন তর্কবাহকগিরি করি নাই, আমরা করব না। আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে আমরা আওয়াজ তুলব। সংসদে গেলেও সরকারের অতিরিক্ত কোনো সুবিধা নেবে না জামায়াতের এমপিরা। স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের নৈতিক যে দায়িত্ব, দেশবাসীর প্রতি যে দায়বদ্ধতা আছে, বিরোধী দল তো দায়বদ্ধতা মুক্ত নয়। হয়তো সরকারি সুযোগ সুবিধা, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন, এগুলো অনেক কিছু আমাদের হাতে থাকবে না, কিন্তু তারপরেও জনগণের জন্য কাজ করার সুযোগ তো আমাদের থাকবে। আমাদের 1 নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, 2 নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, 3 নম্বর অগ্রাধিকার জনগণ। জনগণকে নিয়েই আমাদের সব কিছু হবে ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি আমাদের ইশতেহারে বক্তব্যে যে আমরা এমন বক্তব্য দিব না যেটা আমরা মানতে পারবো না বা মানব না। আমরা যা বলেছি ইনশাআল্লাহ আমরা এটা মানব উইথ ফুল কনফিডেন্স। যে কোনো ধরনের প্রতিহিংসা বর্জন করে দেশের সকল নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলটির প্রধান। ভালো কাজে আমাদের সমর্থন, মন্দ কাজে আমাদের প্রতিবাদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নেয়ায় প্রশংসা করেছেন প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস। এদিকে কমনওয়েলথ পর্যবেক্ষণ দলের প্রধান নানা আকুফো আদ্দো বলেন, গাইডলাইন অনুসারে নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। শাতিলা শারমিনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের 2 দিন পর পর্যবেক্ষণের প্রাথমিক মূল্যায়ন তুলে ধরে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সংস্থাটি নির্বাচনকে ভবিষ্যতের জন্য নতুন বেঞ্চমার্ক হিসেবে বর্ণনা করে। যদিও নারী প্রতিনিধিত্ব এবং ডিজিটাল মাধ্যমে হয়রানিতে হতাশা জানিয়েছে ইইউ। পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইভাস বলেন, ইইউর পর্যবেক্ষকরা সারা দেশে 805টি ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করে গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য। And the responsive way how political leaders have approached this post-election situations. These elections were genuinely competitive and pluralistic. Commission worked independently and transparently, while the commitment of election officials to uphold democratic standards has set a new benchmark
for future elections in Bangladesh. অপতথ্য নির্বাচনে নেতিবাচক ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে নারীর স্বল্প অংশগ্রহণ রাজনৈতিক সদিচ্ছার অভাবকে প্রমাণ করে। নির্বাচন পরবর্তীতে কমিশনের তদন্ত কার্যক্রম এবং পরিবেশ পর্যবেক্ষণে মার্চের প্রথম ভাগ পর্যন্ত মিশনটির প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করবেন বলেও জানান তিনি। This is regrettable. Only 4% of the contestants were women, which evidences a clear lack of political will to advance women in national politics. এদিকে একই স্থানে শনিবার দুপুরে কমনওয়েলথ পর্যবেক্ষক দলও সংবাদ সম্মেলন করে। দলটির প্রধান নানা আকুফো আড্ডো জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গাইডলাইন অনুসারে সম্পন্ন হয়েছে। তবে ভবিষ্যতে নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং ডিজিটাল মাধ্যমে হয়রানি বন্ধের সুপারিশ করে কমনওয়েলথ। Procedures were implemented in a professional manner. Voting was conducted in a peaceful manner, with procedures largely followed. While a few isolated incidents were reported, these didn't appear to affect the overall conduct of voting in a systemic manner. We encourage all stakeholders to continue to promote calm and peaceful conduct during the post-election period, and to resolve any disputes through the relevant legal channels. এদিকে অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হয়েছে বলে বিবৃতি দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসেছেন, তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয়েছে। এছাড়া তারা কিছু সুপারিশও করেছেন। পরবর্তীতে তাদের যে দীর্ঘ রিপোর্ট আছে, সেই রিপোর্টে হয়তো আরও কিছু সুপারিশ বাংলাদেশ পাবে। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। সাতিনা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত। বগুড়ায় বখাটের হাতে প্রাণ গেল তরুণের। অভিযুক্তকে ধরতে অভিযান, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, সরকার গঠন করে জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে। শনিবার বিকেলে রাজধানীর ওয়ারীতে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার দোয়া ও মোনাজাতে এসব কথা বলেন তিনি। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা ৬ আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করা হবে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার কথাও জানান তিনি। এই যে নির্বাচনটা হয়ে গেল এবং বিগত ১.৫ বছরে কোনো ধরনের বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনে রোজার মাস রয়েছে, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল। বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। জনপ্রিয় দলকে কিছু লোকজন এসে নষ্ট করবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, এটা আমাদের দেওয়া হবে না। অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই, এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা ৮ সহ কয়েকটি আসনের ভোট পুনরায় গণনার রিভিউ আবেদন করেছে ১১ দলীয় জোট। শনিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে নির্বাচনকে কেন্দ্র করে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে একথা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় নির্বাচনে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আহ্বান জানান তিনি। মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে। এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। টু-থার্ড মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র, এবং এই শঙ্কাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম। চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয়েছে বাড়ি। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও বিজিবি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন পরবর্তী নাশকতা করতেই হাতবোমা তৈরির চেষ্টা হচ্ছিল।
বসতবাড়ির মধ্যে হাত বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে গেল ঘরের টিন ও আসবাবপত্র, আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ যায় 2 জনের, গুরুতর আহত হয় আরও 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো বাড়ি ঘিরে রাখে পুলিশ ও বিজিবি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রা জানান, বাইরে থেকে কারিগর এনে বোমা তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকে পলাতক রয়েছে পরিবারের সদস্যরা। যাচাই বাছাই করা জানলাম এলাকাবাসীর কাছে কি কারণে কিভাবে মরলো, বোমা বিস্ফোরণে মারা গেছে। এখানে একটা বিস্ফোরণ হয়েছে, সেটা হচ্ছে বোমের বিস্ফোরণ। এসে দেখি যে 2 জন ডেড হয়ে পড়ে আছে, মরে পড়ে আছে। তো একজনের অস্তিত্ব টোটালি বোঝা যাচ্ছে না। 2টা নাশ পড়ে আছে, মরেছে এরকম বম ফেটে। ছাদটা উড়ে গেছে, টিন উড়ে গেছে, ওয়াল ভেঙে পড়ে আছে। নির্বাচন পরবর্তী নাশকতা করতে হাত বোমা তৈরি করা হতে পারে বলে ধারণা স্থানীয় জনপ্রতিনিধির। ভিলেজের রাজনীতি আছে, তো দমিয়ে দিতে পারলে কাজ, এটাই উদ্দেশ্য নির্বাচন পরবর্তী এটা। নিহতদের শরীরের বিভিন্ন অংশে জখম ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু করেছে সিআইডি ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ বা তাদের এই বিষয়গুলো এখন দেখছি। তাদের রাজনৈতিক পরিচয়, আমরা কিছু নাম পেয়েছি, তাদের রাজনীতি সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আহতদের 2 জন চরবাগডাঙ্গা ও 1 জন রানীহাট ইউনিয়নের বাসিন্দা। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। প্রবাসী সময় আরও থাকছে। সরকার গঠনের পর কমিটি ভেঙে নতুন করে সাজানো হবে বিসিবি, বললেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার। ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা, সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় নেমেছে শোক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। ছেলেকে হারিয়ে থামছে না মা বাবার হাজারি। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় জীবন দিতে হলো 19 বছরের তরুণ ফাহিমকে। শনিবার সকালে কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন ফাহিম হোসেন। পথে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে হঠাৎ তার উপর হামলা করে বখাটে তনয়। এক পর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তাৎক্ষণিক আশপাশের মানুষ ছুটে গিয়ে ফাহিমকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, তনয় নামে ওই বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল ফাহিমের বোনকে। এর প্রতিবাদ করায় কাল হলো তার। আমার নাতি একদিন ঠারকানির মেলাত গেছিল, ছোট, ওরই 5 লাখ ছিল, ভাইয়েরা শাসন করছে। আর ডাকিয়া কষে, খবরদার আমার বনির কাছে হাত করবো না, টাচ করবো না। বিভিন্ন হুমকি ডুমকি ফোনত। আমার এক ভাই আছে সেনাবাহিনী, তাকেও বন্ধু তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো। তাই আজকে মারিয়েছে। এর আগে আমাকে চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে। দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। পেশায় ঢালাই মিস্ত্রি ফাহিম শহরের মাটিডালি বিমানমোড় এলাকার বাসিন্দা ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর খোজাপুর এলাকায় নামাজ পড়তে যাচ্ছিলেন কারখানা শ্রমিক মোস্তফা। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না বলে জানায় তার পরিবার। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আমার ভাই দেখে আসতে লাগে কেটে মারি ফেলেছে, গুলি করে যায় বলে। কারা নাকি মনে করেন পিস্তল নিয়ে আগে যে গ্যাঞ্জাম হয়েছিল ওরা নাকি কালকে পিস্তল সব দেখাইছে। তো আজকে মনে করেন যাই হোক ওরা টার্গেট করে রাখছিল যে মারার জন্য। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত বা কি কারণে জড়িত এটা আমরা এখন জানতে পারি নাই, তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। রাজধানীতে সরবরাহ সংকটে মুরগি ও সবজির বাজার চাহিদা যোগান তত্ত্বে তাই বেড়েছে দামও। তবে রমজানের আগে ক্রেতাদের স্বস্তি দিচ্ছে স্থিতিশীল মুদি পণ্য। বিক্রেতারা বলছেন, নির্বাচনী ডামাডোলে এখনও জমে ওঠেনি রমজানের বেচাকেনা।
রমজান শুরু হতে বাকি আর কয়েকটা দিন, তবে নির্বাচনী উত্তেজনায় এখনো বেচাকেনা জমে ওঠেনি রাজধানীর বাজারে। শনিবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল চিনি, বেসন, মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডালের দাম রয়েছে স্থিতিশীল। বাজার অনেকটা ফাঁকা। নির্বাচনটাকে কেন্দ্র করে এবছর আমাদের ওই বেচাকেনাটা একদমই নাই বলে চলে। যেমন আমদানি মালের বেশি হয়েছে, দাম কমছে, কিন্তু বেচা কিনা ওই ক্ষেত্রে নাই, বেচা কিনা কম। আপাতত তো স্বাভাবিক মনে হইতেছে, খুব বেশি আপ ডাউন হয় নাই। মধু পণ্যটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। তবে সরবরাহ সংকটে চড়েছে সবজির বাজার। ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতাদের দাবি সরবরাহ না বাড়লে কমবে না দাম। কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম বেগুন, তারপরে শসা, লেবু, কাঁচামরিচ, এগুলোর দাম বেশি। সামনে রমজান মাস, এই উপলক্ষে কিছু কিছু সবজি মানুষ বেশি বেশি নিতে আছে, সেখানে সবজির ঘাটতি। সবজির বাজার অনেক হাই অবস্থা, আগের চেয়ে অনেক বাড়তি। যেরকম আমি গত 2 দিন আগে বেগুন কিনছি 30 টাকা কেজি, আজকে 80 টাকা কেজি। সরবরাহ সংকটে পড়েছে মুরগির বাজারও। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। মাল আসে কম, বিক্রি হতেছে বেশি। এই সপ্তাহে মুরগির রেট অনেক বাড়তির মেইন কারণ হলো আপনার গাড়ি ঘোড়া 3 দিন অলরেডি বন্ধ হয়েছিল। তবে আগের দামে স্থিতিশীল চালের বাজার। রমজানেও স্বাভাবিক থাকার আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাসন্তী রঙে ঋতুরাজকে বরণ করে নিল রাজধানীবাসী। পহেলা ফাল্গুনে ইট পাথরের নগরীকে নতুন রঙে রাঙিয়ে দেখা যায় নতুনের আবাহন। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসবে মাতোয়ারা নানা বয়সী মানুষ। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশ জুড়ে নতুন উৎসবের আমেজ, প্রকৃতিতে নবপ্রাণের স্পন্দন। নাচ, গান ও সুরের তালে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে। মঞ্চ থেকে ভেসে আসা সুরের মূর্ছনা, কথামালায়ও বসন্ত আবাহন। শনিবার সকালে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আয়োজনে চলে বসন্ত বরণ। মুকুলের মতন যেন সুবাস বয়ে নিয়ে আসে আমাদের দেশে। বাঙালির জীবনযাপনের মধ্যে সেই রং সারা বছর ছড়িয়ে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন মেলবন্ধনটা থাকে। সময় গড়ানোর সঙ্গে বসন্ত রং ছড়িয়েছে পুরো রাজধানীতে। বিকেলে বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রিয়জন, বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভিড় করেন নগরবাসী। নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ফিরে আসার প্রত্যাশাও ছিল সবার কণ্ঠে। নির্বাচন সুস্থ হয়েছে, সব মানুষের মধ্যে একটা প্রশান্তি আছে। সব সময় আমরা বসন্তের দিনে আসলে বাসা থেকে বের হতেই বাচ্চাদের নিয়ে অনেক ভয় শঙ্কা কাজ করে, তো এবার সেটা করেনি। নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার আছে, নতুন বছর, নতুন বসন্ত, তাই আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। এদিকে ফুল ব্যবসায়ীরা বলছেন 3 দিনের ছুটিতে সরবরাহ কম থাকলেও গত বছরের তুলনায় এবারের বেচাকেনা বেশ ভালো। এবার বেচাকেনা খুব ভালো, খুব ভালো। আমরা আসলে ওই পরিমাণ ফুলটা কিনতে পারিনি, কিন্তু কাস্টমার আসছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু ধরেন বিক্রি করার জন্য যে প্রয়োজনীয় ফুল সেটা আমাদের কাছে কম। প্রকৃতির পালা বদলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে চান সবাই। এবার উৎসবমুখর মানুষের কণ্ঠে উঠে এসেছে এক ভিন্ন বার্তা। নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, বসন্তের আগমন যেন সেই পরিবর্তনের প্রতীক। বসন্তের এই সতেজতা এবং নতুনত্ব যেন সারা বছর দেশ ও জাতির ওপর বিরাজ করে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মতো সারা দেশে বসন্ত বরণে বর্ণিল আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। ঋতুরাজ, বসন্তের ছোঁয়া আর বিশ্ব ভালোবাসা দিবসে দেশ উৎসবের রঙে রঙিন। সবখানেই হলুদ লাল পোশাকে তরুণ তরুণীদের উচ্ছ্বাস। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি মানুষও নতুন আশা, স্বপ্নে উজ্জীবিত হয়। বসন্তের ছোঁয়া আর বিশ্ব ভালোবাসা দিবসে দেশ আজ উৎসবের রঙে রঙিন। বসন্ত আসে প্রকৃতিতে ফুলের ডালা সাজিয়ে, শীতের জরাজীর্ণতা কাটিয়ে প্রকৃতি সাজে নতুন রূপে। রাজধানী থেকে জেলা শহর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক অঙ্গন, সবখানেই হলুদ লাল পোশাকে তরুণ তরুণীদের উচ্ছ্বাস। এছাড়া বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা ও উপহারের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ। শুভ বসন্ত, বসন্ত উৎসব মানেই আনন্দ। ফুলে ফুলে আসলে আমরা আমাদের ভালোবাসা নিবেদন করছি। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম
দেশীয় সংস্কৃতির চেতনায় বেড়ে উঠুক, এটি আমাদের প্রত্যাশা। এদিকে শীতের বিদায় ও ফাল্গুনের শুরুতে ভালোবাসা দিবসের আবহে মুখর সৈকত শহর কক্সবাজার। প্রিয়জন ও পরিবার নিয়ে নোনা জল আর বালুচরে ভালোবাসা উদযাপনে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। প্রিয়জন পাশে থাকবে, সেটা অলওয়েজ স্পেশাল থাকবে। প্রিয় মানুষের সাথে আসলে তো যে কোনো জায়গায় অনেক ভালো লাগে, আর সমুদ্র তো অনেক পছন্দের একটা জায়গা আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ। ভালোবাসা দিবসে প্রত্যাশা মতো দাম পেয়েছেন যশোরের ফুল চাষিরা। চাষি নেতাদের দাবি পূরণ হয়েছে তাদের লক্ষ্যমাত্রা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস, এই দুই দিবসকে কেন্দ্র করে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের বাজার থাকে তুঙ্গে। এবার শুধু বসন্ত ভালোবাসা দিবস নয়, যোগ হয়েছিল 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের উৎসব আমেজ। এতে বাড়তি চাহিদা মিটিয়ে ভালো ব্যবসা করছেন যশোরের ফুল চাষিরা। মোটামুটি ভালো, আমরা অক্টোবরটা এই পর্যন্ত মোটামুটি ভালো পাইছি। তাতে একটু হয়তো দাম কমে থাকবে, আবার যদি পরে থেকে আবার কিছু বাড়বে, এইভাবে যাচ্ছে বুঝছেন। সাধারণ জনগণ ভাবছিলাম যে নির্বাচনের কারণে হয়তো বাজারে কোনো এফেক্ট আসতে পারে, কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। চাষি ও ব্যবসায়ী নেতাদের দাবি, ভালোবাসা দিবসকে ঘিরে প্রায় 12 কোটি টাকার ফুল বিক্রি করেছেন তারা। সব মিলিয়ে পুরো মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আমাদের যে লক্ষ্যমাত্রাটা ছিল যে আমরা 100 কোটি বা 115-20 কোটি টাকার ভিতরে আমাদের ফুল বেচাকেনা হয়ে থাকে, তো আমাদের যে বাজার আমরা পাচ্ছি, আমি যেহেতু আজ 30 থেকে 35 বছর এই ফুলের সাথে জড়িত, তো আমি এত সুন্দর বাজার আমি আর কখনোই দেখিনি। কৃষি বিভাগের তথ্য মতে যশোর অঞ্চলে প্রায় 7,000 চাষি 641 হেক্টর জমিতে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, লিলিয়াম সহ 13 ধরনের ফুল চাষ করেন, যা দেশের মোট চাহিদার 70% পূরণ করে। সময় সংবাদ, যশোর। পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানের ওপর চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন চাপের মুখেও নিজেদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য যেন শেষ হয়ে আসছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে। যদি কূটনৈতিক পথে সমাধান না আসে তবে দেশটিতে অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে এবারের সামরিক অভিযান হবে আগের চেয়েও বিধ্বংসী, যা ইরানকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে বাস্তবে রূপ দিতেই এবার শক্তিমত্তা বাড়াচ্ছে পেন্টাগন। পারস্য উপসাগরে আগে থেকেই মোতায়েন ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এবার তার সঙ্গে যোগ হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই বিশাল সামরিক সমাবেশ মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে আরব দেশগুলোর আশঙ্কা, দুই দেশের এই রেষারেষি যে কোনো সময় একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তবে মার্কিন চাপের মুখেও নতি স্বীকার না করতে অটল ইরান। উপগ্রহের ছবিতে দেখা গেছে কোলাং গাজলা পাহাড়ের নিচে থাকা তাদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করছে তেহরান। বিমান হামলা থেকে রক্ষা পেতে টানেলের মুখে কংক্রিটের ঢালাই এবং মাটির আস্তরণ দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গেল বছরের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ইরান কেবল মেরামতি করেনি, বরং আগের চেয়েও সুরক্ষিত স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। রণক্ষেত্র তৈরির পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধেও নেমেছে দুই দেশ। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের একটি হিট লিস্ট প্রকাশ করা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মালিকানাধীন ওফোক নেটওয়ার্কে এই তালিকাটি প্রচার করা হয়। তালিকায় 7 ইসরায়েলি কর্মকর্তার ছবির ওপর লক্ষ্যভেদের চিহ্ন রয়েছে। এর জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সাধারণ ইরানিদের তাদের সঙ্গে যোগাযোগ করার প্রকাশ্য আহ্বান জানিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। প্রায় 6 লাখ অবৈধ অভিবাসীর বৈধতার দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমে। শুক্রবার শহরে বিশাল সমাবেশের আয়োজন করে একটি সামাজিক সংগঠন। অবিলম্বে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ইতালি সরকারের প্রতি আহ্বান তাদের। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার আন্দোলন নতুন নয়। প্রায় 3 দশক ধরে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা রাজপথে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার। এরই ধারাবাহিকতায় শুক্রবার রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে বিক্ষোভ সমাবেশ করেন শত শত মানুষ।
বর্তমানে দেশটিতে প্রায় 6 লাখ বিদেশি অবৈধভাবে বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় 1.5 লাখ বাংলাদেশি। অনেক বাংলাদেশি বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও দালালের খপ্পরে পড়ে অবৈধ হয়ে গেছেন। বর্তমানে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। অভিবাসী বৈধতা পাওয়া তাদের মৌলিক অধিকার বলে দাবি সমাবেশে আগতদের। দাবি অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা এখানে যারা আছি, যারা এখানে আমরা ডকুমেন্টসের কারণে আর থাকতে পারছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। দীর্ঘ 2 থেকে 3 বছর হয়ে যায়, সরকারি নানা রকম আইন কানুন, দালালদের প্রতারণা, মালিকদের সঠিক ডকুমেন্টস প্রেপুত্রতা জমা না দেওয়ার কারণে আজকে 2 থেকে 3 বছর আমরা ঝুলে আছি। এখানে আসার পর বিভিন্ন ধরনের প্রতারণার শিকার তারা হয়েছে। এই একটা দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আশা করি মন্ত্রণালয় আমাদের কাজটা শেষ করবে। তারা কথা দিয়েছে, তারা টেলিফোন করছে, ডকুমেন্টসও তারা পাঠাইছে। যদি না মানে তাহলে অবশ্যই আমরা আন্দোলন আরো বেগবান করব। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান বের করতে চায় বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে অবৈধ পথে প্রবেশের মিছিল থামছেই না। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 2025 সালে প্রায় 66,000 অভিবাসন প্রত্যাশী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেন, যার মধ্যে 40,000-এরও বেশি ছিলেন বাংলাদেশি। এমনকি চলতি বছরের 13 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আরও 759 জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন। সময় সংবাদ, ইতালি। অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হলো দিনব্যাপী অমর 21শে মেলা। স্থানীয় কাউন্সিলের সার্বিক সহযোগিতায় আয়োজিত বাঙালির প্রাণের এই মেলা সাড়া ফেলেছে প্রবাসে জন্ম নেয়া দ্বিতীয় প্রজন্মের কাছেও। বিস্তারিত অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে। সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত ইঙ্গেলবার্নে দিনব্যাপী 21শে মেলা অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানের ধর্মীয় ভাব গাম্ভীর্যকে স্মরণে রেখে এবছর 21শে মেলা এক সপ্তাহ এগিয়ে আনা হয়। বৃহত্তর সিডনির দূর দূরান্ত থেকে প্রবাসীরা সপরিবারে এসে মেলায় ভিড় জমায়। শুধু বইয়ের রাজ্যে সীমিত না রেখে এবারের মেলায় দেশীয় পোশাক, অলংকার, মুখরোচক খাবার সহ নানান স্টলে সাজিয়ে বহুমাত্রিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। সাপ্তাহিক ছুটি, বাংলাদেশের পহেলা ফাগুন আর বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় মেলায় আগত পাঠক ও দর্শকদের আনন্দের মাত্রা যেন বহুগুণ বেড়ে যায়। এই বইমেলাটা গত বছর থেকে শুরু হয়েছে, এবার দ্বিতীয় বছর। বেশ মানুষ এটা সাড়া দিয়েছে। 2 বছরের মধ্যেই মেলাটা অনেক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আশেপাশে আমাদের দেশের বিভিন্ন ধরনের ভ্যারাইটি জিনিসপত্র দেখে অনেক ভালো লাগছে। দেশীয় আদলের এবারের মেলায় ভিন্ন জাতি ও ভাষার দর্শনার্থীদেরও দেখা মেলে। অস্ট্রেলিয়া জন্মগ্রহণ করা প্রবাসীদের শিশুদের ব্যাপক উপস্থিতি 21শে মেলায় প্রাণের সঞ্চার করে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের নাচ, গান, আবৃত্তি দর্শকদের দেশে রেখে আসা পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। শিশুদের জন্য আয়োজন করা হয় বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলায় উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন ক্যাম্বেলটাউনের মেয়র, স্থানীয় MP ও বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলররা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেশের ক্রিকেট আঙ্গন ন্যায় বিচার পায়নি। তাই বিএনপি সরকার গঠন করার পর আইনিভাবে বর্তমান বোর্ডকে ভেঙে নতুন করে সাজানোর ব্যবস্থা করা হবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। নির্বাচিত না হলেও ক্রীড়া মন্ত্রী হিসেবে আমিনুল হককে সংগঠকদের পছন্দ বলেও জানান তিনি। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক ম্যাচ ফেরানো হবে বগুড়া ও খুলনায়। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পাল্টে যায় দেশের ক্রীড়াঙ্গনের চিত্র। 2024 5 আগস্ট পরবর্তী সময়েও দেখা গেছে তেমনটা। নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের কাছে ক্রীড়াঙ্গনেরও প্রত্যাশা অনেক। টালমাটাল দেশের ক্রিকেট আঙ্গন। গেল বিসিবি নির্বাচনে উঠেছিল নানা অনিয়মের অভিযোগ, যে কারণে অনেক সংগঠকই অবৈধ বলছে বর্তমান বোর্ডকে। বন্ধ আছে বেশিরভাগ ঘরোয়া লীগ। এমন পরিস্থিতিতে বিসিবি নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারে বিএনপি? জাতীয়তাবাদী এই ক্রীড়া সংগঠক বলছেন সবকিছুই হবে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে। আদালতে এই বোর্ডের এগেনস্টে রিট করা আছে এবং এটা বিচারাধীন। ক্রিকেট অঙ্গনে যে এখন বিশৃঙ্খলা, সেটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের সবাই কাজ করবে।
করবে। 6 অক্টোবরের পরে আমরা কিন্তু সঠিক বিচার পাইনি। আমরা এখন চেয়েছি যে সঠিক বিচারের অপেক্ষায় আছি এবং এটা আদালতই ফয়সালা করবে এই ভোটের ভবিষ্যৎ। অনেকের ধারণা ছিল বিএনপি সরকার গঠন করলে ক্রীড়ামন্ত্রী হবেন সাবেক ফুটবলার আমিনুল হক, তবে ভোটের লড়াইয়ে হেরে গেছেন তিনি। বিএনপিতে ক্রীড়া সংগঠক আছেন আরও বেশ কয়েকজন, যদিও ক্রীড়াঙ্গনে আমিনুলের অবদান স্মরণ করে তার উপর এখনও ভরসা রাখছেন অনেকে। যারা ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট আছে এবং খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনেক শ্রম দিতে পারবে, পরিশ্রম করতে পারবে, তার মেধা কাজে লাগাতে পারবে, এই ধরনের একজন ব্যক্তিকে খুঁজে বের করবে। এটা ডেফিনেটলি আমাদের আমিনুল অনেক কাজ করেছে ক্রীড়াঙ্গন নিয়ে, এটার বিকল্প নেই। ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফেরানোর ব্যাপারে দ্বিমত নেই বিএনপি সংগঠকদের, তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে হওয়া মামলার মোকাবিলা করতে হবে তাকেই। তাছাড়া দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট নেই বগুড়া ও খুলনায়, যদিও আছে স্টেডিয়াম। 2008-এর পরে এবং 2024 সাল পর্যন্ত আমাদের এই যে আন্তর্জাতিক স্টেডিয়াম, বিশেষ করে শহীদ চান্দ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম, এগুলিকে অব্যবহার করে, অর্থাৎ এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, এগুলিতে ঘরোয়া ক্রিকেটে খেলা হয়নি ওই রকমভাবে, এবং আস্তে আস্তে এগুলি কিন্তু আন্তর্জাতিক মানে যে স্ট্যাটাস সেটা কিন্তু হারিয়েছে। সাকিব একজন বিশ্ব বরেণ্য ক্রিকেটার, আমরাও চাই সাকিব দেশের হয়ে খেলুক। আমরা আইনের শাসনে বিশ্বাসী, বিচার ব্যবস্থার স্বাধীনতা আছে, সে যদি দোষী হয় বা আসার সাহস করে বিচারের সম্মুখীন হবে, সেটা ফেস করে যদি সে দেশের হয়ে খেলতে পারে এটা ভালো। 2001 থেকে আপনি 7-8 সাল পর্যন্ত যদি আমাদের ক্রীড়াঙ্গন দেখেন, সেখানে অনেক কিন্তু আমাদের যোগ্য সংগঠক ছিল অনেকেই, যারা আমাদের মতাদর্শে বিশ্বাসী নয়। তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দিতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে সংগঠকরা বলেও জানান তিনি। যা যা করা দরকার সব করা হবে ইনশাল্লাহ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় এবার নির্বাচিত 6 সংসদ সদস্যের মধ্যে 3 জনই ক্রীড়া সংশ্লিষ্ট। ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত খুলনার ক্রীড়াঙ্গন ঘিরে এবার নতুন করে প্রত্যাশা ক্রীড়ামোদীদের। বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিরবে আন্তর্জাতিক ম্যাচ, তৈরি হবে নতুন মাঠ, এমন প্রত্যাশা তাদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সংসদ নির্বাচনের পর এখন বিজয়ীদের ঘিরে উচ্ছ্বাস, ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নেতাকর্মী তো বটেই, সাধারণ সমর্থকদের মাঝেও বিজয়ের আনন্দ। আর খুলনায় এই আনন্দ ছড়িয়ে পড়েছে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝেও। এই জেলা থেকে নির্বাচিত 6 সংসদ সদস্যের মধ্যে 3 জনেরই রয়েছে ক্রীড়া সংশ্লিষ্টতা। খুলনা 5 আসনে বিজয়ী বিএনপির আলী আসগর লবি এর আগে দায়িত্ব পালন করেছেন বিসিবির সভাপতি হিসেবে। এছাড়াও খুলনা 4 আসনের বিজয়ী আজিজুল বাড়ি হেলাল ও খুলনা 3 আসনের বিজয়ী রকিবুল ইসলাম বকুল দুজনই সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত। ফুটবল, ক্রিকেট সহ জিমন্যাস্টিক্স বিভিন্ন ক্ষেত্রে খুলনার সোনালী অতীত ছিল, সেই অতীত যাতে ফিরিয়ে আনতে পারে। যারা ক্ষমতাশীল ছিল আগে তারাও এরকম লিগ দিনে আশা দিয়ে গেছে, কিন্তু আমরা যে সরকার এখন আসতেছে আমাদের পরে তাদের পরে আমাদের আশা তারা যেন এই লিগটা দেয়। খুলনার ক্রীড়াঙ্গন নিয়ে আক্ষেপের শেষ নেই ক্রীড়া সংশ্লিষ্টদের। বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা নেই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে। নিয়মিত খেলাধুলা হয় না জেলা স্টেডিয়ামেও, নেই পর্যাপ্ত মাঠ, অভাব রয়েছে অনুশীলনের সুযোগ সুবিধারও। নির্বাচনের আগে ইশতেহারে এসব বিষয় সমাধানে নানা প্রতিশ্রুতি ছিল প্রার্থীদের, এবার তার বাস্তবায়ন চান ক্রীড়ামোদীরা। খুলনার স্পোর্টসের জন্য আমাদের নির্বাচিত সংসদ যারা হয়েছেন তারা সকলেই আমাদের জন্য কাজ করবে, এটা তাদের নির্বাচনী ওয়াদা। খুলনাতে অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয় না, এটা যত খুলনাতে নিয়মিত হয়। সাথে সাথে আমরা বিভিন্ন সময় দেখেছি যে উপজেলা ভিত্তিক যে স্টেডিয়ামগুলো আছে, উপজেলার যে স্টেডিয়ামগুলো, সেগুলো যাতে আপনার চালু হয়। খুলনায় কোনো খেলাই চলতেছিল না বিগত দিনে। আমরা আশাবাদী নতুন সরকার গঠন হওয়ার পর সুস্থভাবে খেলা পরিচালনা হবে। এর আগে বারবার দাবি জানিয়েও বিগত সরকারের আমলে স্টেডিয়াম সংস্কার করাতে পারেননি স্থানীয় ক্রীড়া সংগঠকরা। বিএনপির নেতৃত্বে নতুন সরকার আর বিজয়ী সদস্যদের হাত ধরে খুলনার খেলাধুলায় প্রাণ ফিরবে এমন প্রত্যাশা তাদের। আমরা খুলনার জন্য আলাদা ক্রিকেট মাঠ চাই, খুলনার জন্য আলাদা ফুটবল মাঠ চাই। ফুটবলে তো ঢাকায় খেলার মতন কোনো খেলোয়াড়ই নেই, ক্রিকেটে 2-1 আছেন, সেটার অবস্থা খারাপ। আমরা এনাদের কাছে দাবি করব, যারা সংসদ সদস্য হয়েছেন এরা ক্রীড়া জগতের মানুষ, এবং আমি আশাবাদী যে এনারা এবার খুলনার ক্রীড়াঙ্গনের জন্য কিছু করবেন। তা নাহলে খুলনা আসলে হারিয়ে গেছে আর ফিরে আসবে না খুলনার ক্রীড়াঙ্গনে। খুলনা জেলা স্টেডিয়ামের সাথে সাথে
মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ওইটা মানে খুবই উন্নতর করার জন্য আমি অনুরোধ করব, কারণ ওখানে একটা সুইমিং পুল আছে, জিমনেশিয়াম আছে, ওখানে খেলার অনেক ব্যবস্থা আছে, বাট মাঠ সংস্কার, সুইমিং পুল সংস্কার সব কিছুই অবহেলিত পড়ে আছে, খেলার ওইভাবে উপযোগী নাই। দেশের ক্রীড়াঙ্গনে খুলনার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান, তবে নানাবিধ কারণে এই জেলা হারিয়েছে তার গৌরব। সরকারের সদিচ্ছা আর সুষ্ঠু পরিকল্পনায় আবারও সুদিনে ফেরার অপেক্ষায় এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় জোর। বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে এমপিদের আনুষ্ঠানিকতা, বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের চমক থাকছে মন্ত্রিসভায়। এবং বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনায় গণতন্ত্র শক্তিশালী করার আশা আমিরের। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গেই থাকুন সময়ের।